আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছো? আমি জান্নাতুল তাবাসসুম তোমাদের জন্য আরও একটি নতুন ক্লাস নিয়ে চলে আসলাম। আজকের পর্বে আমরা অষ্টম শ্রেণীর বিজ্ঞান বইয়ের অনুসন্ধানী পাঠ নিয়ে এসেছি। তো আজকের পর্বে আমরা অধ্যায় 4-এর মিওসিস কোষ বিভাজন সম্পর্কে জানবো। তো চলো আজকে আমাদের পড়ায় চলে যাই। আমরা মিওসিস কোষ বিভাজন সম্পর্কে জানার আগে এতটুকু জেনে নিই যে মানুষদের ক্ষেত্রে কয়টা ক্রোমোজোম থাকে। তো তোমাদের আমি একটা কথা বলি যে মানুষদের ক্ষেত্রে মানুষদের ক্রোমোজোমটা নির্দিষ্ট থাকে। অবশ্যই শুধু মানুষ না, যে কোনো উদ্ভিদ, যে কোনো প্রাণীদের ক্রোমোজোম হচ্ছে নির্দিষ্ট সংখ্যক থাকে। মানুষদের ক্ষেত্রে 23 জোড়া ক্রোমোজোম থাকে। কয় জোড়া ক্রোমোজোম থাকে? 23 জোড়া ক্রোমোজোম থাকে। ঠিক আছে, এই 23 জোড়া ক্রোমোজোমের মধ্যে 22 জোড়া ক্রোমোজোম হচ্ছে দেহকোষ বলা হয় বা অটোজোম বলা হয়। 22 জোড়া হচ্ছে অটোজোম। অটোজোম বলতে দেহকোষকে বলা হয়। অর্থাৎ আমাদের দেহে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ যে কোষ দিয়ে তৈরি, সেগুলো হচ্ছে সাধারণত এই 22 জোড়া 22 জোড়া ক্রোমোজোম দিয়ে এই কোষগুলো তৈরি হয়। আচ্ছা, এখন 22 জোড়া ক্রোমোজোম তো বললাম, আর এক জোড়া ক্রোমোজোম, এই এক জোড়া ক্রোমোজোম হচ্ছে আলাদা থাকে। মানে এক জোড়া ক্রোমোজোম পুরুষদের দেহে আলাদা হয়, মহিলাদের দেহে আলাদা হয়। এই এক জোড়া ক্রোমোজোমকে বলা হয় হচ্ছে সেক্স ক্রোমোজোম। এখন 23 জোড়া ক্রোমোজোম মানুষের দেহে নির্দিষ্ট, প্রত্যেকটা কোষে হচ্ছে 23 জোড়া ক্রোমোজোম থাকে। তো এই 23 জোড়া ক্রোমোজোম মানে হচ্ছে 23টা সেট, মানে এক জোড়ার মধ্যে 2টা করে ক্রোমোজোম রয়েছে এটা। তাহলে 23 জোড়া ক্রোমোজোম হলে সংখ্যা কয়টা হয়? 23 দুগুণ 23 দুগুণ হচ্ছে 46টা ক্রোমোজোম হয়। তাহলে 46টা, মোট 46টা ক্রোমোজোম থাকবে একটা কোষে। এর মধ্যে 22 জোড়া ক্রোমোজোম অর্থাৎ 44টা ক্রোমোজোম হচ্ছে দেহকোষ হবে। যে দেহকোষ বিভাজিত হয় মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়ায়। কোন কোষ বিভাজন প্রক্রিয়ায়? মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়ায়। ঠিক আছে, আমি তো লাল কালি দিয়ে লিখছি যে দেহকোষ বিভাজিত হয় কোন কোষ বিভাজন প্রক্রিয়ায়। এটা হচ্ছে কি মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়া। তাহলে এই যে এক জোড়া ক্রোমোজোম হচ্ছে আলাদা থাকে, যে সেক্স ক্রোমোজোম, এই যে আলাদা থাকে, এদের মধ্যেও কিন্তু বিভাজন ঘটে, কিন্তু এই বিভাজনটা ঘটে হচ্ছে মিওসিস কোষ বিভাজন প্রক্রিয়ায়। ঠিক আছে, তার মানে আমাদের হচ্ছে কোষে যে সেক্স ক্রোমোজোমগুলো আছে বা আমাদের দেহের যে জনন কোষ আছে, সেই জনন কোষ তৈরির জন্য যে কোষ বিভাজন প্রক্রিয়া প্রয়োজন, সেটা হচ্ছে মিওসিস কোষ বিভাজন প্রক্রিয়া। ঠিক আছে, আচ্ছা, তাহলে এখানে কি বলেছে একটু খেয়াল করি। বইতে বলেছে যে যদি জীবকোষে প্রত্যেকটা ক্রোমোজোম 2টি করে থাকে তবে তাকে ডিপ্লয়েড বলে। তাহলে যদি জীবকোষে যে কোনো জীব হয় যে প্রত্যেকটা ক্রোমোজোমটি 2টা করে থাকে, অর্থাৎ মানে এক জোড়া করে থাকে, তখন তাকে ডিপ্লয়েড বলা হয়। এখন তোমরা একটু খেয়াল করে দেখো তো, আমরা যে এখানে বলেছি যে মানুষের কয় জোড়া ক্রোমোজোম থাকে? 23 জোড়া ক্রোমোজোম থাকে। তার মানে কি এখানে 23 জোড়া বলতে কি বোঝাচ্ছে? এখানে 23 জোড়া বলতে আমি যদি একটা জোড়া কল্পনা করি, তাহলে একটা জোড়ার মধ্যে 2টা ক্রোমোজোম রয়েছে, অর্থাৎ এখানে ওরা জোড়া জোড়া করে রয়েছে। তাহলে এই অবস্থাকে আমরা কি অবস্থা বলবো বলতো? এইটাকে আমরা তখন বলি হচ্ছে ডিপ্লয়েড অবস্থা বা ডিপ্লয়েড ক্রোমোজোম। ঠিক আছে, ডিপ্লয়েড ক্রোমোজোম বলবো। তাহলে মানুষের ক্রোমোজোম বা মানব দেহ হচ্ছে যে ক্রোমোজোম দিয়ে গঠিত, সেই জন্য এটাকে বলা হচ্ছে ডিপ্লয়েড। তাহলে মানুষের ক্রোমোজোম সেটগুলোকে আমরা কিন্তু ডিপ্লয়েড সেট বলতে পারি। তাহলে এই ডিপ্লয়েড সেট হচ্ছে গিয়ে যে জোড়া জোড়া অবস্থান করছে, এই কারণেই 23 জোড়া ক্রোমোজোমকে আসলে আমরা ডিপ্লয়েড বলছি। ঠিক আছে, আচ্ছা, এখন এই ডিপ্লয়েড যে ক্রোমোজোম আছে, এই ডিপ্লয়েড ক্রোমোজোমটা হচ্ছে মানুষের দেহে যে আছে তা না, মানুষ ছাড়াও কিছু অনেক প্রাণী, অনেক উদ্ভিদের দেহে আছে। তোমরা বড় হলে তাদের সম্পর্কে ডিটেলসে জানতে পারবে। তো মানুষ ডিপ্লয়েড, যে একটু আগে আমি বললাম মানুষ কিন্তু তার মানে ডিপ্লয়েড। কেন? কারণ হচ্ছে মানুষের প্রতিটা কোষে 2টা করে মোট 23 জোড়া ক্রোমোজোম রয়েছে। তাহলে মানুষের দেহে তো কোষের মানে অসংখ্য কোষ রয়েছে। এই অসংখ্য কোষ আসলে মানুষের দেহে একটা নির্দিষ্ট পরিমাণে কোষ রয়েছে, 37 ট্রিলিয়ন ধরা হয়। তো এখন হচ্ছে গিয়ে তো মানুষের দেহের যে কোষ আছে, সেই প্রত্যেকটা কোষের মধ্যে 23 জোড়া করে ক্রোমোজোম রয়েছে। 23 জোড়া বলতে 23টা সেটের ক্রোমোজোম রয়েছে। ঠিক আছে, আচ্ছা, তাহলে এই 23 সেটের মধ্যে ক্রোমোজোমের 23টা আসছে বাবার পুং জনন কোষ থেকে, আর অন্য 23টা এসেছে মায়ের স্ত্রী জনন কোষ থেকে। তোমরা কি কথাটা বুঝতে পেরেছো? আমি তোমাদেরকে বুঝাচ্ছি। মনে করো এই যে 23 জোড়া ক্রোমোজোম যেটা আমরা দেখলাম, এই 23 জোড়া ক্রোমোজোম, 23 জোড়া বলতে আমি 23 জোড়া ক্রোমোজোম যদি আমি ভেঙে দেখাই, তাহলে হবে 23টা
প্লাস 23টা ক্রোমোজোম। আমি কি ঠিক লিখলাম? 23টা প্লাস হচ্ছে 23টা ক্রোমোজোম, তাহলে কত হয়? তাহলে হচ্ছে 46টা ক্রোমোজোম হয়, 46টা ক্রোমোজোম বা 23 জোড়া ক্রোমোজোম। ক্লিয়ার? এই 23 জোড়ার মধ্যে আমি উপরে একটা কাজ করি, আমি উপরে হচ্ছে 23 জোড়া লিখে রাখি, 23 জোড়া, ঠিক আছে? এই 23 জোড়া ক্রোমোজোমকে যদি আমি দেখি যে জোড়াটাকে যদি আমি ভাঙি তাহলে দেখা যাবে 23টা করে আছে, তাহলে 23টা ক্রোমোজোম প্লাস 23টা ক্রোমোজোম এভাবে করে আছে। তাহলে এই 23টা ক্রোমোজোম আমি এখানে আলাদা করে লিখলাম, এই 23টা ক্রোমোজোম আলাদা লিখলাম, একটা কোষে এরকম হচ্ছে জোড়া করে থাকছে। এখন এই 23টা মানে হচ্ছে এই 23 জোড়ার অর্ধেক সংখ্যক, কি বললাম? 23 জোড়ার অর্ধেক সংখ্যক আসে বাবার থেকে, আর এই বাকি 23 জোড়া আসে হচ্ছে মার দেহ থেকে। কথা বুঝেছো? তার মানে হচ্ছে আমাদের দেহে যে 23 জোড়া ক্রোমোজোম আছে, 23 জোড়া ক্রোমোজোমের মধ্যে অর্ধেক ক্রোমোজোম অর্থাৎ 23টা ক্রোমোজোম আসবে হচ্ছে বাবার কোষ থেকে, আর হচ্ছে বাকি 23টা ক্রোমোজোম আসবে হচ্ছে মায়ের কোষ থেকে। এখন কোন কোষ থেকে? জনন কোষ থেকে, কারণ জনন কোষের মাধ্যমেই কিন্তু পরবর্তী প্রজন্মর আগমন ঘটবে। তো জনন কোষ বিভাজিত না হলে কিন্তু বা জনন কোষ তৈরি না হলে কিন্তু পরবর্তী বংশধর আসতে পারবে না। এই কারণে বাবার পুংজনন কোষ থেকে অর্ধেক আসবে 23টা, মায়ের পুংজনন কোষ থেকে অর্ধেক আসবে 23টা। এই যে 23টা বা এই যে জোড়ার অর্ধেক আমি করলাম, জোড়ার অর্ধেককে আমি তখন বলবো হচ্ছে হ্যাপ্লয়েড, ঠিক আছে? জোড়ার অর্ধেককে আমি কি বলবো? আমি বলবো হচ্ছে হ্যাপ্লয়েড। তাহলে 23টাকে আমি হ্যাপ্লয়েড অবস্থা বলবো, আর মার ক্ষেত্রেও কিন্তু আমরা এই 23টাকে হ্যাপ্লয়েড অবস্থা বলবো। তাহলে হ্যাপ্লয়েড বলতে কি বোঝানো হচ্ছে? হ্যাপ্লয়েড বলতে হচ্ছে কোষের মানে মোট কোষের হচ্ছে অর্ধেক সংখ্যককে বোঝানো হচ্ছে। তো এই ক্ষেত্রে বাবার হচ্ছে জনন কোষটা হচ্ছে হ্যাপ্লয়েড অবস্থায় থাকবে, আর মার জনন কোষ হচ্ছে হ্যাপ্লয়েড অবস্থায় থাকবে। তাহলে এই হ্যাপ্লয়েড মিলে কি হবে বলো তো? হ্যাপ্লয়েড মিলে হচ্ছে গিয়ে তখন ডিপ্লয়েড হবে, ঠিক আছে? এই ডিপ্লয়েডটা তখন আমরা ওই যে উপরে দেখতে পাচ্ছি যে এইটা কিন্তু সেই ডিপ্লয়েড অবস্থা, ঠিক আছে? এখন আমরা একটু বইটা দেখি। তাহলে এখানে কি বলেছে যে এই 23 জোড়া ক্রোমোজোমের 23টা আসছে হচ্ছে বাবার পুংজনন কোষ থেকে, আর অন্য 23টা আসছে হচ্ছে মায়ের স্ত্রীজনন কোষ থেকে। কাজেই এখান থেকে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো মানুষের অন্যান্য কোষ থেকে এই পুংজনন কোষ এবং স্ত্রীজনন কোষগুলো ভিন্ন, কারণ এখানে 23 জোড়ার বদলে তার অর্ধেক 23টা করে ক্রোমোজোম রয়েছে, এই কোষগুলোকে হ্যাপ্লয়েড বলে। তাহলে এই যে আমরা এখানে যেটা লিখলাম যে বাবার থেকেই 23 জোড়া ক্রোমোজোম আসছে, মার থেকেই 23 জোড়া ক্রোমোজোম আসছে, তো এই ক্ষেত্রে এই যে হ্যাপ্লয়েড কোষ বা এই যে এটা তো আসলে বাবার পুংজনন কোষ থেকে আসে, তাই না? যে বাবার পুংজনন কোষ থেকে আসছে, তার মানে কি এই যে পুংজনন কোষটা থেকে আসে, এই পুংজনন কোষের সাথে কিন্তু দেহকোষের পার্থক্য রয়েছে। তো এই অবস্থাটাকে আমরা কিন্তু তখন বলছি হ্যাপ্লয়েড অবস্থা। এবং এখানে কিন্তু বাবার পুংজনন কোষ থেকে কখনো কিন্তু 23 জোড়া আসবে না, মানে 46টা ক্রোমোজোম কখনোই আসবে না, আসবে হচ্ছে অর্ধেক সংখ্যক অর্থাৎ 23টা। কেন আসবে, কিভাবে আসবে, এটা হচ্ছে আমরা পরবর্তীতে বুঝতে পারবো। আমরা মাইটোসিস নিয়ে আলোচনা করার সময় দেখেছি অপত্য কোষগুলো হুবহু মাতৃকোষ অনুরূপ হয়, কাজেই মাইটোসিস কোষ বিভাজন দিয়ে আমরা কখনোই ডিপ্লয়েড থেকে হ্যাপ্লয়েড পেতে পারবো না। এর জন্য আমাদের ভিন্ন এক ধরনের কোষ বিভাজন পদ্ধতি দরকার, এবং এই কোষ বিভাজন প্রক্রিয়ার নাম হচ্ছে মিওসিস প্রক্রিয়া। আচ্ছা, তাহলে আমরা সকলে জানি মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়া কি হয়েছিল, যে মাতৃকোষের মতো মানে মা কোষের মতো হচ্ছে হুবহু অপত্য কোষগুলো হয়েছিল। মাতৃকোষে যে কয়টা ক্রোমোজোম ছিল, অপত্য কোষে ঠিক সেই কয়টা ক্রোমোজোম এসেছিল। মাতৃকোষে যেরকম গঠন আকার আকৃতি ছিল, ঠিক সেম হচ্ছে অপত্য কোষেও তার গঠন আকার আকৃতি চলে এসেছিল। তার মানে কি? তার মানে হচ্ছে গিয়ে মাতৃকোষের অনুরূপ মাতৃকোষের মতো হুবহু অপত্য কোষগুলো হয়েছে মাইটোসিস কোষ বিভাজনের জন্য। কিন্তু তোমরা এই জিনিসটা খেয়াল করো, আমি প্রথমে বলেছিলাম যে মিওসিস কোষ বিভাজন প্রক্রিয়া হচ্ছে গিয়ে জনন কোষে হবে। তাহলে এই ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ যে বাবার পুংজনন কোষ থেকে 23টা ক্রোমোজোম আসছে, আর মায়ের হচ্ছে স্ত্রীজনন কোষ থেকে হচ্ছে 23টা ক্রোমোজোম আসে। তাহলে কিন্তু এই অর্ধেক ক্রোমোজোমগুলো মিলে তখন কি তৈরি করছে? 23 জোড়া ক্রোমোজোম তৈরি করছে, অর্থাৎ হ্যাপ্লয়েড থেকে আমরা কিন্তু ডিপ্লয়েড ক্রোমোজোম পাচ্ছি। কেন? কারণ এখানে কিন্তু সংখ্যা বেড়ে যাচ্ছে, অর্থাৎ এই জায়গাটাতে কিন্তু মনে হচ্ছে সংখ্যা বেড়ে যাচ্ছে। এখন এই জায়গাটায় এইটাই হচ্ছে মিওসিস কোষ বিভাজনের গুরুত্ব, যে এইখানে এই মিওসিস কোষ বিভাজন শুধুমাত্র হচ্ছে জনন কোষে হবে, দেহকোষে কখনোই হবে না। কারণ দেহকোষে মিওসিস কোষ বিভাজন হলে দেখা যেত যে দেহকোষ যেটা হতো যে মাতৃকোষের মতো হুবহু মাতৃকোষের মতোই হচ্ছে অপত্য কোষগুলো হয়ে যেত, তখন সেটা সমস্যা। তাই মাইটোসিসের মতো মিওসিস হবে না।
তো মিওসিস কোষ বিভাজন প্রক্রিয়া হচ্ছে আমরা যেটা পরবর্তীতে দেখব যে মিওসিস কোষ বিভাজন প্রক্রিয়ায় কিভাবে জনন মাতৃকোষ থেকে হচ্ছে গিয়ে জনন মানে পুংজননকোষ এবং স্ত্রী জননকোষগুলো তৈরি হয়। খেয়াল করো এইখানে হচ্ছে তোমাদের একটা ছবি দিয়েছে, ছবিটা আমরা যদি একটু খেয়াল করি তাহলে বুঝতে পারবো। প্রথমে জনন মাতৃকোষ দিয়েছে, এখানে 2n দিয়ে কি বোঝাচ্ছে বলো তো? এখানে 2n দিয়ে ডিপ্লয়েড কোষকে নির্দেশ করছে। ডিপ্লয়েড, n বলতে এক সেট ক্রোমোজোমকে বোঝায়, তাহলে 2 বলতে কি বোঝাচ্ছে? এখানে 2 সেট ক্রোমোজোম আছে, 2 সেট বলতে দুই জোড়া আর কি, মানে 2 জোড়া বা হচ্ছে গিয়ে 2 সেট এই সংখ্যাটাকে বোঝানো হচ্ছে। আচ্ছা, 2n হচ্ছে ডিপ্লয়েডকে নির্দেশ করছে। এখানে জনন মাতৃকোষ হচ্ছে জনন কোষ বা যে জনন কোষটা হচ্ছে বিভাজিত হবে, সেই জন্য এটাকে বলা হচ্ছে জনন মাতৃকোষ, যেটা বিভাজিত হয়ে অপত্য কোষ তৈরি করবে। আচ্ছা, এইটা হচ্ছে এটা মার কথা চিন্তা করে, এটা হচ্ছে মার দেহে হবে আর এটা হচ্ছে বাবার দেহে হবে, ঠিক আছে? এখন কথা হচ্ছে এখানে 2 সেট ক্রোমোজোম, এখানে 2 সেট ক্রোমোজোম হচ্ছে মায়ের দেহে রয়েছে আর 2 সেট ক্রোমোজোম হচ্ছে বাবার দেহে রয়েছে, মানে হচ্ছে 2 জোড়া। যদি আমরা 2 জোড়া এইভাবে হিসেবে কল্পনা করি, মনে করো 2 জোড়া। আচ্ছা, 2 জোড়া হবে না, এটা আসলে 1 জোড়া হবে, মানে 2টা আসলে এখানে আছে। এখন মিওসিস কোষ বিভাজন হচ্ছে মার ক্ষেত্রে মায়ের জনন মাতৃকোষে মিওসিস কোষ বিভাজন হবে, একইভাবে বাবার জনন মাতৃকোষ হচ্ছে মিওসিস কোষ বিভাজন হবে। তো কি হচ্ছে খেয়াল করে দেখো, এখানে 2n কিন্তু n হয়ে যাচ্ছে। 2n n হওয়া মানে কি? 2n এটা অর্ধেক হয়ে যাচ্ছে। তাহলে 2টা কোষ থাকলে কয়টা হবে? একটা কোষ হবে, মানে একটা ক্রোমোজোম হবে। 4টা ক্রোমোজোম থাকলে কয়টা হবে? 2টা ক্রোমোজোম হবে। অর্থাৎ এখানে হচ্ছে ডিপ্লয়েড অবস্থায় যে পরিমাণের ক্রোমোজোম ছিল তার অর্ধেক হয়ে যাবে অপত্য কোষে। তাহলে এইটা হচ্ছে অপত্য কোষ, ঠিক আছে? এটা হচ্ছে কি অপত্য কোষ, এবং এই অপত্য কোষের নাম কি? একটা স্পেসিফিক নাম আছে, এটা হচ্ছে ডিম্বাণু। আর বাবার ক্ষেত্রে হচ্ছে মিওসিস কোষ বিভাজনের ফলে দেখো এখানে শুক্রাণু তৈরি হচ্ছে, এই শুক্রাণু হচ্ছে গিয়ে এই কোষটার অপত্য কোষ, ঠিক আছে? এখন কি হবে? এখন হচ্ছে এই ডিম্বাণুর সাথে এই শুক্রাণু যখন মিলন হবে, খেয়াল করে দেখো n+n কি হয়? n+n মানে কি 2n। যদি আমরা মানে যোগের নিয়ম দেখি, বীজগণিতের যোগের নিয়ম যেভাবে আমরা করি, a+a 2a হয়, ঠিক সেভাবে এখানে n+n এটা হচ্ছে 2n হয়ে যাচ্ছে। অর্থাৎ এখানে কিন্তু অর্ধেক ছিল, অর্ধেক সংখ্যক কোষ ছিল, এখানে অর্ধেক সংখ্যক কোষ ছিল, এই দুটো মিলে এক সেট কোষ তৈরি হয়েছে, এই জন্য 2n হয়েছে। বুঝতে পেরেছো? এবং এখানে যে 2n হয়েছে তার মানে কি? এই যে ফার্স্টে আমি বলেছিলাম 2n বলতে কি বোঝানো হয়? 2n বলতে হচ্ছে ডিপ্লয়েড বোঝানো হয়। তার মানে এটা কিন্তু আবার ডিপ্লয়েড অবস্থায় চলে আসছে, তার মানে এটা আবার ডিপ্লয়েড অবস্থায় চলে আসছে। তাহলে হ্যাপ্লয়েড ডিম্বাণু এবং হ্যাপ্লয়েড শুক্রাণু দুটো মিলিত হয়ে ডিপ্লয়েড একটা কোষ তৈরি করেছে। এই ডিপ্লয়েড কোষটাকে আমরা বলি হচ্ছে জাইগোট, এবং এই জাইগোট পরবর্তীতে বারবার মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে বৃদ্ধিপ্রাপ্ত হয় এবং এই বৃদ্ধিপ্রাপ্ত হয়ে হচ্ছে কি একটা পূর্ণাঙ্গ জীবদেহ তৈরি হয়, ঠিক আছে? সেটা যে কোনো মানুষ, যে কোনো উদ্ভিদের ক্ষেত্রেই প্রযোজ্য। তাহলে এইটা হচ্ছে মিওসিস কোষ বিভাজনের মাধ্যমে কিভাবে জাইগোট সৃষ্টি হয় সেটা কিন্তু আমরা এই ফ্লো চার্টের মধ্যে বুঝতে পেরেছি। এখন মিওসিস কোষ বিভাজন কাকে বলে বা মিওসিস কোষ বিভাজন পদ্ধতিটা কিভাবে হয় সেটা যদি আমরা বুঝে ফেলি তাহলে কিন্তু আমাদের এই বিষয়টা কষ্ট লাগবে না। তাহলে মিওসিস কোষ বিভাজন কাকে বলে? মিওসিস কোষ বিভাজন হচ্ছে যে কোষ বিভাজন প্রক্রিয়ায় মাতৃকোষে নিউক্লিয়াসটি 2বার এবং ক্রোমোজোম একবার বিভাজিত হয়ে একটা মাতৃকোষ থেকে 4টা অপত্য কোষ তৈরি করে, এবং অপত্য কোষে ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের অর্ধেক হয়, তাকে মিওসিস বলে। তার মানে এই কোষ বিভাজন প্রক্রিয়াটাতে কি হবে? মাতৃকোষে যে নিউক্লিয়াস থাকে সেটা 2বার বিভাজিত হবে, তার মানে একবার বিভাজিত হবে না, শুধু 2বার বিভাজিত হবে। আর মাইটোসিসে কি হয়েছিল বলো তো? মাইটোসিসে নিউক্লিয়াস কিন্তু একবারই বিভাজিত হয়েছিল। এরপরে এই কোষে যে ক্রোমোজোম থাকে সেই ক্রোমোজোম একবারই বিভাজিত হবে, এবং এই ক্রোমোজোম একবার বিভাজিত হয়ে 4টা অপত্য কোষ তৈরি করে। কয়টা অপত্য কোষ তৈরি করবে? 4টা অপত্য কোষ তৈরি করবে। এই মাতৃকোষ কিন্তু 2n হয়, ঠিক আছে? এই মাতৃকোষটাই সে 2n হবে, আর যে 4টা অপত্য কোষ তৈরি হয় সেই 4টা অপত্য কোষ কিন্তু n হবে, ঠিক আছে? এই অপত্য কোষ কিন্তু n হবে, এবং এই অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা কি হবে বলো তো? মাতৃকোষের অর্ধেক হবে। খেয়াল করে দেখো, মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা 2n ছিল, তার মানে এটার অর্ধেক হয়ে কি হয়েছে? n হয়েছে। তার মানে অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যাটা অর্ধেক হয়ে যাবে। যে ঘটনাটা আমরা দেখেছিলাম, এই যে এখানে তোমাদের একটা ফ্লো চার্ট আছে, সেই ফ্লো চার্টে কিন্তু আমরা সেই ঘটনাটা দেখেছিলাম, যে খেয়াল করলে বুঝতে পারবে মাতৃকোষে যে পরিমাণ ক্রোমোজোম ছিল সেটা অর্ধেক হয়ে গেছে, এবং এই অর্ধেক অবস্থায় কিন্তু যখন এই অর্ধেক অবস্থায় আসার পরে যখন আবারও হচ্ছে কোষ বিভাজন ঘটবে তখন সেটা কি হয়ে যায়? সেটা হচ্ছে আবার ওই জোড়া লেগে, মানে ডিম্বাণু শুক্রাণু মিলিত হয়ে তখন আবার ডিপ্লয়েড অবস্থায় আসে। অর্থাৎ হচ্ছে গিয়ে মাতৃকোষের আগের যে অবস্থা ছিল 2 সেট ক্রোমোজোম
থাকে সেই অবস্থায় চলে আসে। আচ্ছা, তাহলে এখানে কি বলেছে দেখো তো, এখন মিওসিস কোষ বিভাজন প্রক্রিয়াটা কিভাবে ঘটবে। একটা ডিপ্লয়েড মাতৃকোষ, যেটা আমরা একটু আগে দেখেছি 2n ডিপ্লয়েড মাতৃকোষ মিওসিস প্রক্রিয়ায় কোষ বিভাজনের আগে মাইটোসিসের মতোই কোষ চক্রের ইন্টারফেস পর্যায় দিয়ে যায় এবং একইভাবে চক্রের এস বা প্রতিলিপন পর্যায়ে এর প্রতিটা ক্রোমোজোম তার আরেকটি করে প্রতিলিপি তৈরি করে। তাহলে মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়ায় যে কোষ চক্র ছিল সেখানে কিন্তু প্রথমে ইন্টারফেস পর্যায় হয়েছিল, তারপরে সে মাইটোসিস কোষ বিভাজনে ঢুকে গিয়েছিল। তো এখানেও ঠিক একই রকমভাবে চলবে, যে এখানেও কিন্তু কোষ চক্রের ইন্টারফেস পর্যায় দিয়ে যাবে মিওসিস কোষ বিভাজন প্রক্রিয়াটা, এবং হচ্ছে পরবর্তীতে কি হবে, চক্রের এস পর্যায়ে গিয়ে, এস পর্যায়ে হচ্ছে যে ডিএনএ প্রতিলিপনের যে পর্যায় ছিল সেখানে গিয়ে প্রত্যেকটা ক্রোমোজোম কি করবে, তার নিজের আরেকটা করে প্রতিলিপি তৈরি করবে। অর্থাৎ মাইটোসিস কোষ বিভাজনে যে ইন্টারফেস পর্যায়টা ছিল ঠিক একই রকমভাবে এখানেও ইন্টারফেস পর্যায় ঘটবে, এরপরে মিওসিস কোষ বিভাজন পর্যায়ে চলে যাবে। তো এখন আমরা মিওসিস কোষ বিভাজনের ধাপসমূহ সম্পর্কে জানব। মিওসিস কোষ বিভাজন প্রক্রিয়াকে মিওসিস 1 এবং মিওসিস 2 এই দুইটি প্রধান পর্যায়ে ভাগ করা যায়। তাহলে মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়াকে কিন্তু আমরা কোনো পর্যায়ে ভাগ করিনি, কিন্তু মিওসিস কোষ বিভাজন প্রক্রিয়াকে আমরা কিন্তু দুইটা প্রধান পর্যায়ে ভাগ করব। একটাকে বলা হবে মিওসিস 1, আরেকটাকে বলা হবে মিওসিস 2। এখন আমাদের মিওসিস 1-এ কয়টা পর্যায় রয়েছে আর মিওসিস 2-তে কয়টা পর্যায় রয়েছে এটা একটা ফ্লো চার্টের মধ্যে আমরা দেখব। তো দেখি ওইখানে আমরা যদি এভাবে ছক করে দেখব তাহলে কিন্তু আমাদের পড়াটা ভালো করে মনে থাকবে। মিওসিস কোষ বিভাজন প্রক্রিয়াকে দুইটা প্রধান পর্যায়ে ভাগ করা যায়, একটাকে বলা হয় মিওসিস 1, আরেকটা পর্যায়কে বলা হয় মিওসিস 2। তো মিওসিস 1 পর্যায়কে আরও 4টা পর্যায়ে ভাগ করা হয়। প্রথমটাকে বলা হচ্ছে প্রোফেজ 1, তারপরটাকে মেটাফেজ 1, তারপরটা অ্যানাফেজ 1, এরপরটা হচ্ছে টেলোফেজ 1। তোমাদের কি নামগুলোর সাথে কি একটু পরিচিত লাগছে যে এই নামগুলো কোথায় দেখেছি? এই নামগুলো কিন্তু আমরা মাইটোসিস কোষ বিভাজনের সময় দেখেছিলাম। মাইটোসিস কোষ বিভাজনের যে 4টা পর্যায় ছিল সেগুলো কিন্তু ছিল প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ এবং টেলোফেজ। ওই নামগুলোই কিন্তু আমরা আবার এই মিওসিসের যে ধাপগুলো সেই ধাপে কিন্তু সেই নামগুলো দেখতে পাচ্ছি। মিওসিস 2-কে আরও 4টা প্রধান ভাগে ভাগ করা হয়, প্রোফেজ 2, মেটাফেজ 2, অ্যানাফেজ 2, টেলোফেজ 2। এবং এই কোষ বিভাজন যখন শুরু হবে সেই কোষ বিভাজন শুরুর সময় অর্থাৎ এই যে প্রোফেজ 1-এর আগে কিন্তু ইন্টারফেজ দশা শুরু হয় এবং ইন্টারফেজ দশা হচ্ছে কোষটা হচ্ছে প্রিপারেশন নিতে শুরু করে। আর টেলোফেজ 1, টেলোফেজ 2 এই দুটো জায়গায় যে ঘটনা ঘটে সেটা হচ্ছে গিয়ে এখানে সাইটোকাইনেসিস হয়। অর্থাৎ সাইটোকাইনেসিস কি আমরা সকলেই জানি, সাইটোকাইনেসিস হলো, আচ্ছা এই জায়গায় আমি প্লাস দিয়ে সাইটোকাইনেসিস লিখে রাখি। সাইটোকাইনেসিস বলতে বোঝায় যে সাইটোপ্লাজমের বিভাজন হবে, অর্থাৎ সাইটোপ্লাজম বিভাজিত হয়ে দুইটা কোষে পরিণত করবে। এখানে টেলোফেজ 2-তেও সাইটোকাইনেসিস দেখা যায়। ঠিক আছে, মিওসিস 1-কে বলা হয় হ্রাসমূলক বিভাজন। কি বিভাজন বলে? এই মিওসিস 1-কে বলা হয় হচ্ছে হ্রাসমূলক বিভাজন, কারণ এইখানে ক্রোমোজোম হ্রাস পায়। আর মিওসিস 2-কে বলা হয় হচ্ছে মাইটোসিস বা মাইটোটিক কোষ বিভাজন, যেটাই আমরা বলি না কেন, অথবা সমীকরণিক বিভাজন। কারণ হচ্ছে মিওসিস 2 ধাপে হচ্ছে মাইটোসিস কোষ বিভাজনের মতো এখানেও সে পর্যায়গুলো ঘটবে। আর হ্রাসমূলক কেন বলা হচ্ছে মিওসিস 1-কে? কারণ এখানে ক্রোমোজোমটা হ্রাস পাবে। তো চলো এখন আমরা হচ্ছে ধাপগুলো সম্পর্কে আরও বিস্তারিত জানি, তাহলে আমাদের পড়াটা আরও ক্লিয়ার হবে। দেখো তোমাদের বইতে কি বলেছে, প্রথম মিওসিস 1 পর্যায়ে প্রতি জোড়া ক্রোমোজোম থেকে একটা করে ক্রোমোজোম নিয়ে দুইটা কোষ তৈরি করে। তাহলে মিওসিস 1 পর্যায়ে কি হয়, প্রতিটা ক্রোমোজোম থেকে একটা করে ক্রোমোজোম নিয়ে দুইটা কোষ তৈরি করা হয় এবং দ্বিতীয় বিভাজনটা হয় মাইটোসিস কোষ বিভাজনের অনুরূপ। অর্থাৎ প্রথম বিভাজনে উৎপন্ন প্রতিটা কোষ পুনরায় বিভাজিত হয়ে দুটি করে সর্বমোট 4টা অপত্য কোষের সৃষ্টি করে। তাহলে পর্যায় 1-এ অর্থাৎ মিওসিস 1 পর্যায়ে যেটা হয়েছিল, যে মিওসিস 1 পর্যায়ে যে কোষ তৈরি হয়েছিল, যে দুটো মানে প্রতি জোড়া ক্রোমোজোম থেকে একটা করে ক্রোমোজোম নিয়ে কি করা হয়, দুটা কোষ তৈরি হচ্ছে। তো এই যে দুটা কোষ তৈরি হয়েছে, এই দুটা কোষ কিন্তু পরবর্তীতে মিওসিস 2 ধাপে হচ্ছে সর্বমোট 4টা অপত্য কোষ সৃষ্টি করে। এখন কথাগুলো হয়তো শুনতে খারাপ, মানে বুঝতে পারছো না, আমরা যখন ছবি সহ বুঝাবো তখন হচ্ছে পড়াটা বুঝতে পারবে। মিওসিস 1 পর্যায়কে প্রোফেজ 1, মেটাফেজ 1, অ্যানাফেজ 1, টেলোফেজ 1 এই 4টা মূল পর্যায়ে ভাগ করা যায়। একইভাবে মিওসিস 2 পর্যায়কে প্রোফেজ 2, মেটাফেজ 2, অ্যানাফেজ 2 এবং টেলোফেজ 2 এই 4টা পর্যায়ে ভাগ করা যায়। পরের পৃষ্ঠায় দেওয়া ছবিতে একই ধরনের এক জোড়া ক্রোমোজোম সংবলিত একটা ডিপ্লয়েড কোষের মিওসিস 1 এবং মিওসিস 2 এর বিভিন্ন পর্যায়ে রূপান্তর দেখা হয়েছে। মানুষের বেলায় এক জোড়ার পরিবর্তে
পরিবর্তে 23 জোড়া ক্রোমোজোম দিয়ে শুরু হতো। মিওসিস প্রক্রিয়া শুরু হওয়ার আগে কোষ চক্রের ইন্টারফেস পর্যায়ে ডিপ্লয়েড কোষের একই ধরনের ক্রোমোজোম দুটি আরেকটি করে প্রতিলিপি তৈরি করে। তাহলে এই ক্ষেত্রে যেটা হয়েছে সেটা হচ্ছে পরের পৃষ্ঠায় আমরা একটা ডিপ্লয়েড কোষ নিয়ে মিওসিস কোষ বিভাজন কীভাবে ঘটে সেটা দেখব। কিন্তু আমরা সকলে জানি মানুষের মোট ক্রোমোজোম কত, 23 জোড়া ক্রোমোজোম। তো এই 23 জোড়া ক্রোমোজোম নিয়ে আসলে এই কোষ বিভাজনটা শুরু হতো। 23 জোড়া ক্রোমোজোম নিয়ে শুরু হতো, অর্থাৎ হচ্ছে আমরা যদি একটু পরের পৃষ্ঠা একটু দেখি, এখানে ডিপ্লয়েড কোষ, এখানে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এক জোড়া কোষ। কিন্তু যদি মানুষের ক্ষেত্রে হতো তাহলে এই জায়গায় কোষের সংখ্যা থাকতো হচ্ছে 23 জোড়া, অর্থাৎ 46টা। বুঝতে পেরেছ? কারণ মানুষের দেহে ক্রোমোজোম সংখ্যা হচ্ছে 46টা বা 23 জোড়া ক্রোমোজোম, প্রত্যেকটা কোষে 23 জোড়া করে ক্রোমোজোম রয়েছে। তাহলে মানুষ যেহেতু ডিপ্লয়েড কোষ, মানে ডিপ্লয়েড কোষ জীব, তার মানে তাদের প্রতিটা কোষে হচ্ছে 2 সেট করে ক্রোমোজোম রয়েছে। এবং যেহেতু 23 জোড়া ক্রোমোজোম রয়েছে মানুষের দেহে, মানে মানুষের প্রত্যেকটা কোষে, এই কারণে হচ্ছে 23 জোড়া ক্রোমোজোম দিয়ে এই মিওসিস কোষ বিভাজনটা শুরু হয়ে যেত। কিন্তু এখানে তোমাদের পড়ার সুবিধার জন্য শুধুমাত্র একটা, মানে এখানে হচ্ছে প্রতিটা ক্রোমোজোম 2টা করে, অর্থাৎ এখানে হচ্ছে 2টা ক্রোমোজোম নিয়ে কিন্তু এই কাজটা করা হয়েছে। আচ্ছা, এখানে মিওসিস প্রক্রিয়া শুরুর আগে যেখানে আমরা ইন্টারফেস দশা চলেছে, সেই ইন্টারফেস দশায় একই ধরনের ক্রোমোজোম হচ্ছে 2টা আরেকটা করে প্রতিলিপি তৈরি করে। অর্থাৎ যদি 2টা ক্রোমোজোম থাকে সেক্ষেত্রে তারা নিজেদের মতো করে আরও 2টা প্রতিলিপি তৈরি করবে, তাহলে মোট ক্রোমোজোম হয়ে যাবে তখন 4টা। আচ্ছা, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এই যে এত মানে আমরা যে ধাপগুলোর নাম জেনেছিলাম, এখন প্রত্যেকটা ধাপ কি কি ঘটে সেটা আমরা এখন দেখব। তো মানুষের ক্ষেত্রে তো আমি বললাম যে 23 জোড়া ক্রোমোজোম দিয়ে হচ্ছে এই মিওসিস কোষ বিভাজনটা ঘটতো। তো এখানে হচ্ছে প্রথমে ডিপ্লয়েড কোষ কি প্রতিটা ক্রোমোজোম 2টা করে থাকবে, মানে প্রত্যেকটা ক্রোমোজোমই থাকবে 2টো করে। তোমাদের বইয়ের শেষের দিকে, মানে হচ্ছে এই চ্যাপ্টারটার শেষের দিকে তোমরা দেখবা যে তোমাদের বইতে খুব সুন্দর করে ক্রোমোজোমের ছবি দেওয়া আছে। এই ক্রোমোজোম হচ্ছে মানুষের দেহে যে 23 জোড়া ক্রোমোজোম থাকে সেই 23 জোড়া ক্রোমোজোমের ছবি। এই 23 জোড়া ক্রোমোজোমের ছবি তোমরা একটু বইটা দেখো, বইটা খুলে দেখো, শেষের দিকে পাবে। এই যে এইটা হচ্ছে সেই 23 জোড়া ক্রোমোজোমের ছবি। মানুষের দেহে এই 23 জোড়া ক্রোমোজোম থাকে এবং খেয়াল করলে দেখতে পাবে প্রত্যেকটা জোড়া ক্রোমোজোম হচ্ছে আরেকটা থেকে মানে আলাদা, মানে এই 23 জোড়া ক্রোমোজোম প্রত্যেকটাই ভিন্ন ভিন্ন হয়। যেমন এটা হচ্ছে এক সেট, মানে এটা হচ্ছে প্রথম ক্রোমোজোম, এটা হচ্ছে দ্বিতীয় ক্রোমোজোম, এটা তৃতীয় ক্রোমোজোম। এরকম করে আমাদের হচ্ছে 22 জোড়া ক্রোমোজোম পুরুষ এবং নারী দেহে একদম সেম থাকবে। শুধুমাত্র এক জোড়া ক্রোমোজোম হচ্ছে পুরুষদের দেহে আলাদা থাকবে, নারীদের দেহে আলাদা থাকবে। সেটাকে বলা হয় হচ্ছে, মানে এই এক জোড়া ক্রোমোজোমকে বলা হয় হচ্ছে, যে আমরা বলেছিলাম সেক্স ক্রোমোজোম। পুরুষদের দেহে এই সেক্স ক্রোমোজোম থাকে হচ্ছে এক্স ওয়াই, আর নারীদের দেহে থাকে হচ্ছে এক্স আর এক্স। দেখো এখানে যেহেতু এক্স আর ওয়াই আছে, এটা কিন্তু তোমার আসলে পুরুষের দেহের বা হচ্ছে পুরুষের দেহের ক্রোমোজোমের ছবি এখানে দিয়েছে। তাহলে 23 জোড়া ক্রোমোজোম দিয়ে কিন্তু কোষ বিভাজনটা স্টার্ট হবে। এরপরে আসি আমরা কোষ বিভাজন এখন বিস্তারিতটা পড়বো। দেখো প্রথমে হচ্ছে গিয়ে ইন্টারফেস দশা। ইন্টারফেজে কি ঘটবে? ইন্টারফেজে আমরা জানি যে ইন্টারফেজে হচ্ছে ক্রোমোজোম 2টা, যে 2টা ক্রোমোজোম থাকবে, যেখানে যেমন 2টা ক্রোমোজোম ছিল, এই 2টা ক্রোমোজোম হচ্ছে আরেকটা করে প্রতিলিপি তৈরি করবে। তাহলে এইটা হচ্ছে একটা ক্রোমোজোম। আচ্ছা, ধরো যে এটা হচ্ছে একটা ক্রোমোজোম, তাহলে এটার মতো করে সে আরেকটা প্রতিলিপি তৈরি করবে, তাহলে করলে এটার মতো আরেকটা প্রতিলিপি। তাহলে আরেকটা ক্রোমোজোম ছিল, সে কি করবে, তার মতো করে আরেকটা প্রতিলিপি তৈরি করবে। তাহলে আমি এখানে কোষ দেখতে পাচ্ছি, এটা তোমাদের উদাহরণ বোঝানোর জন্য দিয়েছে আর কি। এখানে আমরা যে কোষ দেখতে পাচ্ছি সেই কোষে ক্রোমোজোম রয়েছে 2টা। তাহলে যখন এই ক্রোমোজোম 2টা নিজেদের মতো প্রতিলিপি তৈরি করবে, তাহলে কয়টা ক্রোমোজোম তৈরি করছে? তারা নিজেদের মতো আরো 2টা ক্রোমোজোম তৈরি করছে। এই জন্য মোট ক্রোমোজোম সংখ্যা এখানে কত হচ্ছে? 4টা হচ্ছে। তাহলে ওই 4টা দিয়ে কি হবে? ইন্টারফেস দশায় 4টা ক্রোমোজোম তৈরি হয়ে গেল। এরপরে মিওসিস কোষ বিভাজন প্রক্রিয়া ঘটবে। ঠিক আছে, আমাদের তাহলে প্রথম ধাপটা শেষ। এখন এই যে দেখো এখানে হচ্ছে মিওসিস এক পর্যায়ে শুরু হয়েছে। মিওসিস এক পর্যায়ে হচ্ছে প্রোফেজ 1, মেটাফেজ 1, অ্যানাফেজ 1, টেলোফেজ 1 এবং এখানে সাইটোকাইনেসিস ঘটবে। এই জন্য সাইটোকাইনেসিস এখানে একসাথে দিয়েছে। আচ্ছা, প্রোফেজ 1-এ কি হয়? প্রোফেজ 1-এ মজার ব্যাপার হচ্ছে প্রোফেজ 1-এর সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনাটা ঘটে। এখানে যেটা হয় সেটা হচ্ছে ক্রোমোজোমগুলো নিজেদের মধ্যে জোড়া বাঁধে এবং পরস্পরের মধ্যে ডিএনএ বিনিময় করে। জোড়া বাঁধা মানে কি? জোড়া বাঁধা মানে হচ্ছে আমি এখানে একটা ক্রোমোজোম আঁকলাম, তোমরা একটু ভালো করে খেয়াল করে দেখো যে আমি এখানে যেটা করব, মানে এই ছবিটা আমি একটা কাজ করি, আমি এখানে আঁকি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। আচ্ছা, প্রোফেজ 1-এ কি ঘটছে? প্রোফেজ 1, তাই না? প্রোফেজ 1 আমি আগে লিখি।
প্রোফেজ 1। দেখো ইন্টারফেজ ধাপের পরে এই প্রোফেজ 1 ধাপে কি হয় যে এরা হচ্ছে জোড়া বাঁধে। তো এই যে যেমন হচ্ছে দেখো এই মানে আমাদের এখানে কোষে যে কয়টা ক্রোমোজোম ছিল, এক সেট ক্রোমোজোম ছিল, এক জোড়া ক্রোমোজোম ছিল, তো তাদের ক্ষেত্রে হচ্ছে আমরা এরকম জোড়া বাঁধা অবস্থা পাবো। তো এই যে দেখো ওরা কিন্তু জোড়া বেঁধে এই অবস্থানে চলে আসছে। হ্যাঁ, এখন জোড়া বাঁধার পরে কি হয়, জোড়া বাঁধার পরে তাদের মধ্যে ক্রোমোজোমের বিনিময় ঘটে। ব্যাপারটা হচ্ছে ক্রোমোজোমের বিনিময় কীরকম, যে তোমার কাছ থেকে ক্রোমোজোমের একটু অংশ আমাকে দিবা, আমার ক্রোমোজোমের একটু অংশ তোমাকে দিব, এইটাকে বলা হয় ক্রসিং ওভার। ক্রসিং ওভার কীভাবে হয় তোমাদের এখানে একটা ছবিতে দেখিয়েছি, দেখো খেয়াল করে দেখবা যে এইখানে আমি একটা অন্য কালি দিই, এইখানে হচ্ছে এই যে ক্রোমোজোমগুলো যখন কাছাকাছি আছে, এই যে এই জায়গাটা একটু কাছে, দেখো এই জায়গাটা কাছাকাছি আছে, এই জায়গাটা কাছাকাছি আছে, তো এই জায়গাটা তারা এমনভাবে অবস্থান করে যে আরেকটা জোড়ার ক্রোমোজোমের একটা নির্দিষ্ট অংশ ভেঙে যায় এবং ওইটার কাছাকাছি একটা অংশ থাকে, মানে আরেকটা ক্রোমোজোমেরও ঠিক সেমভাবে ওই জায়গাটা এই অংশটা ভেঙে যায়। তো ভেঙে যে কি হয়, এই জায়গাটা অনেকটা এক্স আকৃতির মতো গঠন তৈরি করে, মানে অনেকটা এক্স আকৃতির মতো গঠন তৈরি করবে, যে তারা হচ্ছে এক্স আকৃতির মতো থাকবে। যেমন এই জায়গাটা তোমরা খেয়াল করলেই বুঝতে পারবা যে এরা কিন্তু যে এক্স আকৃতির মতো আছে, খেয়াল করো এই যে এক্স, হ্যাঁ এই জায়গাটা যে এক্স, এই যে এক্স, দেখো এটা কিন্তু এক্স আকৃতির মতো অবস্থানে যুক্ত আছে। যেহেতু এক্স আকৃতির মতো অবস্থানে যুক্ত আছে, খেয়াল করে দেখো এই যে এক্স আকৃতি অবস্থানে যুক্ত থাকার ফলে এই জায়গাটাতে তারা কিন্তু এই ক্রোমোজোমের এই অংশটা ভেঙে যাবে আর এই ক্রোমোজোমের এই অংশটা ভেঙে যাবে। ভেঙে গিয়ে কি হবে, ভেঙে গিয়ে এই কালো অংশটা গোলাপি ক্রোমোজোমের যে এই জায়গাটা চলে যাবে, দেখো এই জায়গাটা চলে গেছে, দেখতে পাচ্ছ এই জায়গাটা চলে গেছে। আবার হচ্ছে গোলাপির যে অংশটা ছিল, মানে এখানে যে আরেকটা কালার দিয়েছে, এই গোলাপি ক্রোমোজোমের যে অংশটা ছিল সেটাও কিন্তু কেটে কি হবে, ওই আরেকটা পাশে চলে আসবে। অর্থাৎ এই জিনিসটাকে বলা হয় ক্রসিং ওভার। একটার অংশ, একটা ক্রোমোজোমের যে অংশটা কেটে যাবে ঠিক সম পরিমাণে ওই অংশটা হচ্ছে পাশের ক্রোমোজোম থেকে নিয়ে যাবে। এইটা হচ্ছে একটা ক্রোমোজোমের সাথে আরেকটা ক্রোমোজোমের এখানে কিন্তু মিশ্রণ ঘটে যাচ্ছে। একইভাবে উপরের মাথাটা দেখো, উপরের মাথায়ও কিন্তু ক্রসিং ওভার হয়েছে। তো এখানে দেখো এইখানে যে ক্রোমোজোমের একটা অংশ কেটে গেছে, কেটে গিয়ে হচ্ছে পাশের ক্রোমোজোম থেকে একটা ছোট, মানে এই সম পরিমাণের অংশ কেটে নিয়ে জায়গা লাগিয়ে দিয়েছে। আর এই অংশ থেকে যে অংশটা কেটে লাগিয়ে দিয়েছে এটা তখন ফাঁকা হয়ে গেল না, তখন এইটার অংশটা, এখানে যে কালো অংশটা ছিল সে কালো অংশটা হচ্ছে এই জায়গা অ্যাটাচ হয়ে যাবে। এই ঘটনাটাকে বলা হয় হচ্ছে ক্রসিং ওভার। কি বলা হয়, ক্রসিং ওভার, অর্থাৎ ক্রস করা বোঝায়। এই ক্রসিং ওভারই মিওসিস কোষ বিভাজনের একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। কারণ আমরা সকলে জানি আমাদের মধ্যে যে 23 জোড়া ক্রোমোজোম আছে, সেই 23 জোড়া ক্রোমোজোমের মধ্যে 23টা ক্রোমোজোম আসছে বাবার কোষ থেকে আর বাকি 23টা ক্রোমোজোম আসছে মায়ের কোষ থেকে। তাহলে আমরা যদি এটাকে, আমরা মনে করো এই যে এই কোষটাকে আমরা ধরলাম হচ্ছে বাবার থেকে আসা কোষ আর এই মানে ক্রোমোজোম, আর এই ক্রোমোজোমটা আমরা ধরলাম হচ্ছে মায়ের থেকে আসা ক্রোমোজোম। ঠিক আছে, তাহলে এই ক্রোমোজোমটাকে আমরা ধরলাম বাবার থেকে আসা ক্রোমোজোম আর এই ক্রোমোজোমটাকে ধরলাম মায়ের থেকে আসা ক্রোমোজোম। এখন এই পর্যায়ে মিওসিস 1-এর যে প্রোফেজ 1 ধাপটা আছে, সেই প্রোফেজ 1 ধাপে কি হয়, এই ক্রোমোজোমগুলোর মধ্যে কিছু অংশ বিনিময় ঘটে। এই যে কিছু অংশ যে বিনিময় ঘটছে, এর ফলে কি হয়, এর ফলেই বাবার কিছু বৈশিষ্ট্য এই ক্রোমোজোমের মধ্য দিয়ে এই ক্রোমোজোমে মানে অন্য ক্রোমোজোমে চলে যাচ্ছে, মায়ের কিছু বৈশিষ্ট্য আবার অন্য একটা ক্রোমোজোমে চলে যাচ্ছে। অর্থাৎ এখানে বৈশিষ্ট্যের মিশ্রণ ঘটে। এই জন্য দেখা যায় যে সন্তানের বৈশিষ্ট্য কিন্তু হুবহু বাবার মতো হয় না বা হুবহু মার মতো হয় না, মা এবং বাবার মিশ্রণে বৈশিষ্ট্যগুলো সন্তানের মধ্যে আসে। কেন আসে আশা করি তোমরা এখন ক্লিয়ারলি বুঝতে পেরেছো, যে এই ক্রসিং ওভারটার জন্যই কিন্তু মা বাবার মধ্যে যে বৈশিষ্ট্যগুলো আছে সেই বৈশিষ্ট্যের সংমিশ্রণে সন্তানদের মধ্যে বৈশিষ্ট্যটা চলে আসে। আচ্ছা, তাহলে ক্রসিং ওভারটা হচ্ছে প্রোফেজ 1 ধাপে ঘটে। এই যে দেখো এখানে কিন্তু বলে দিয়েছে ক্রোমোজোমগুলো নিজেদের মধ্যে জোড় বাঁধে এবং পরস্পরের মধ্যে ডিএনএ বিনিময় করে। এখন আমরা ডিএনএ এর কথা পড়েছি, ডিএনএ তো ক্রোমোজোমের মধ্যেই থাকে, তাই না? আমরা তো পড়ে এসেছি না যে ডিএনএ কোথায় থাকে, ক্রোমোজোমের ভিতরে। প্রত্যেকটা ক্রোমোজোমের ভিতরে ডিএনএ থাকবে, তার মানে এখানে যে ডিএনএ থাকবে সেই ডিএনএ কিন্তু কি হবে, এখানে যখন ক্রোমোজোমের বিনিময় ঘটে, মানে এখানে যে হচ্ছে ক্রোমোজোমের ছোট্ট একটা অংশ বিনিময় ঘটছে, এটার বিনিময় ঘটার ফলে এদের মধ্যে থাকা ডিএনএটাও বিনিময়
ঘটে। এরপরে দেখো তার পরের ধাপটার নাম কি, তার পরের ধাপটা হচ্ছে মেটাফেজ 1। সাধারণত মাইটোসিস কোষ বিভাজন ধাপে মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ ধাপে যা ঘটেছিল ঠিক সেম জিনিসই হচ্ছে এই ধাপগুলোতে ঘটবে। তার মানে হচ্ছে মেটাফেজ ধাপে কি ঘটবে, বিষুবীয় অঞ্চলে সবগুলো ক্রোমোজোম বিন্যস্ত থাকবে। তার মানে যে কয়টা ক্রোমোজোম আছে তৈরি হয়েছে ওই ক্রসিং ওভার করার পরে এখানে হচ্ছে মাঝখানে মানে বিষুবীয় অঞ্চলে চলে আসবে। এখানে হচ্ছে কি তোমার স্পিন্ডল তন্তু তৈরি হবে। আমরা সকলেই জানি মেটাফেজ পর্যায়ে হচ্ছে স্পিন্ডল যন্ত্র তৈরি হয়। এই যে দেখো এখানে কিন্তু স্পিন্ডল যন্ত্র তৈরি হয়েছে। তারপরে এই ক্রোমোজোমগুলো বিষুবীয় অঞ্চল অর্থাৎ এই কোষের মাঝ বরাবর অবস্থান করবে। ঠিক আছে, এইটা হচ্ছে মেটাফেজ 1 এর বৈশিষ্ট্য। এর পরের ধাপে কি হবে, অ্যানাফেজ ধাপে কি ঘটেছিল বলতো? অ্যানাফেজ ধাপে হচ্ছে ক্রোমোজোমগুলো মেরুর দিকে চলে গিয়েছিল, মনে পড়েছে, মেরুর দিকে যাওয়া শুরু করেছিল। তাহলে এখানেও অ্যানাফেজ 1 ধাপে সেম জিনিস ঘটবে, অর্থাৎ এখানে যেটা ঘটবে সেটা হচ্ছে ক্রোমোজোমগুলো দুই মেরুর দিকে আকর্ষিত হবে। এই যে দেখো এখানে ছবিটা দেখলে তোমরা কিন্তু খুব ক্লিয়ারলি বুঝতে পারবা যে এখানে কিন্তু ক্রসিং ওভার ঘটেছে। ক্রসিং ওভার ঘটার ফলে তাদের কালারগুলো কিন্তু এখন মিশ্রিত হয়ে গেছে। তো যেহেতু মিশ্রিত হয়ে গেছে তার মানে এখানে হচ্ছে আমরা বুঝতে পারছি যে এটা কিন্তু ক্রসিং ওভার করা মানে ক্রোমোজোমগুলো। এখন ক্রোমোজোমগুলো কি হবে, এখন এই ক্রোমোজোমগুলো মানে যে ক্রসিং ওভার ঘটলো এই ক্রোমোজোম হচ্ছে অর্ধেক হচ্ছে চলে যাবে হচ্ছে এই মেরুর দিকে আর বাকি অর্ধেক চলে যাবে হচ্ছে এই মেরুর দিকে, অর্থাৎ মেরুর দিকে ক্রোমোজোমগুলো আকর্ষিত হয়ে চলে যাবে। এখন টেলোফেজ ধাপে কি ঘটেছিল, টেলোফেজ ধাপে ঘটেছিল সেটা হচ্ছে টেলোফেজ ধাপে ধীরে ধীরে যখন এই ক্রোমোজোমগুলো মেরুতে গিয়ে পৌঁছাবে তখন টেলোফেজ ধাপে সমাপ্তি হবে। তাহলে এই ক্রোমোজোমগুলো মেরুর দিকে পৌঁছায় যাওয়ার পরে সাইটোকাইনেসিস শুরু হবে, অর্থাৎ সাইটোপ্লাজমগুলো বিভক্ত হওয়া শুরু হবে। এই যে এখানে যে একটা কোষ ছিল এখন এই কোষটা কি করবে, মাঝখান দিকে ভাগ হওয়া শুরু করবে, মানে মাঝখান দিয়ে আস্তে আস্তে মধ্যভাগ সংকুচিত হয়, মধ্যভাগ সংকুচিত হতে হতে ভাগ হয়ে গিয়ে দুইটা অপত্য কোষ তৈরি করবে। বুঝতে পেরেছো? তাহলে এখানে হচ্ছে টেলোফেজ 1 ধাপে হচ্ছে ক্রোমোজোমগুলো মেরুতে গিয়ে পৌঁছাবে, মানে একেবারে হচ্ছে মাইটোসিস কোষ বিভাজনের মতোই মেরুতে গিয়ে পৌঁছানোর পরে এই কোষগুলোর মধ্যভাগ সংকুচিত হবে, সংকুচিত হয়ে দুইটা কোষে রূপান্তরিত হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা এরপরে আসো হচ্ছে এতটুক গেল হচ্ছে মিওসিস 1 পর্যায়। মিওসিস 1 এই ধাপটাতে কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ ক্রসিং ওভার ঘটে, যার ফলে এখানে বৈশিষ্ট্যের বিনিময় ঘটে। তো আমরা যখন মিওসিসের গুরুত্ব পড়ব তখন কিন্তু আমরা এই কথাটা বলবো। আচ্ছা এখন এখানে আমাদের টেলোফেজ 1 ধাপের পরে হচ্ছে মিওসিস 2 পর্যায় শুরু হবে। মিওসিস 2 পর্যায়ের আবারও ঠিক একইভাবে চারটা ধাপ রয়েছে। চারটা ধাপের মধ্যে প্রথম ধাপ হলো প্রোফেজ 2 ধাপ। এখানে কি হয়, এখানে ভালো করে আমরা একটু খেয়াল করি। এই জায়গাটা হচ্ছে এই যে এটা কিন্তু একটা নতুন কোষে পরিণত হয়েছে, এটা একটা নতুন কোষে পরিণত হয়েছে এবং ক্রসিং ওভার সহ ক্রোমোজোমগুলো সেই কোষের মধ্যে থাকবে। তাহলে ক্রসিং ওভার সহ এই কোষটার মধ্যে যে দেখো খেয়াল করো প্রোফেজ 2 ধাপে এখানে একটা কোষ তৈরি হলো, এটার মধ্যে যে ক্রোমোজোম আছে তার মধ্যে কিন্তু ক্রসিং ওভার ঘটেছে। এটাও কিন্তু ঠিক সেম এরকম হচ্ছে দুটা নতুন অপত্য কোষ তৈরি হয়ে গেছে। এরপরে কি ঘটবে, এর পরের ধাপে যেটা হচ্ছে পরের ধাপে ঠিক সেম ঘটনা ঘটবে। এখন তোমাদের বলে রাখি যে এই ধাপগুলো এখন যা ঘটবে এইটা পুরোটাই মাইটোসিস কোষ বিভাজনের ধাপের মতো হবে। মাইটোসিস কোষ বিভাজন ধাপে প্রোফেজে যা ঘটেছিল, মেটাফেজে যা ঘটেছিল, অ্যানাফেজ টেলোফেজে যা ঘটেছিল ঠিক সেম টু সেম এখানেও ঠিক সেই ঘটনাগুলো ঘটবে। সেই জন্য এই লাইনগুলো কিন্তু এক লাইন করে দেয়া। তোমরা কিন্তু মাইটোসিস কোষ বিভাজনের ধাপটা যদি এখানে লিখে দাও সেম জিনিসই আসবে। আচ্ছা তাহলে এখন প্রোফেজ 2 তে হচ্ছে দুটো নতুন অপত্য কোষ তৈরি হবে, তাহলে এই কোষটা বিভাজিত হবে, এখন এই কোষটা বিভাজিত হবে। আচ্ছা তাহলে এই দুটার ক্ষেত্রে কি হবে, এই কোষটার ক্ষেত্রে আমরা একটু খেয়াল করি। এখানে মেটাফেজ 2 ধাপে কি ঘটবে, মেটাফেজ 2 ধাপে আমরা যেটা শিখেছিলাম সেটা হচ্ছে স্পিন্ডল যন্ত্র তৈরি হয়। দেখো তো স্পিন্ডল যন্ত্র তৈরি হয়েছে কিনা, এই যে দেখো স্পিন্ডল যন্ত্র তৈরি হয়েছে। ঠিক আছে, এই যে স্পিন্ডল যন্ত্র তৈরি হয়েছে। আচ্ছা ক্রোমোজোমগুলো কোথায় অবস্থান করে, বিষুবীয় অঞ্চলে অবস্থান করে, অর্থাৎ দুই মেরুর মাঝামাঝি জায়গায় অবস্থান করবে। দেখো দুই মেরুর মাঝামাঝি জায়গায় অবস্থান করেছে, মিলে গেছে। আচ্ছা তার মানে মেটাফেজ 2 ধাপে হচ্ছে গিয়ে ক্রোমোজোমগুলো বিষুবীয় অঞ্চলে অবস্থান করছে। এর পরের ধাপের নাম হচ্ছে অ্যানাফেজ 2। এই ধাপটাতে কি হয়, এই ধাপটাতে তোমাদের মনে আছে এখানে কিন্তু সেন্ট্রোমিয়ার বিভক্ত হয়। একটা জিনিস খেয়াল করে বলো তো, এখানে অ্যানাফেজ ধাপে হচ্ছে সেন্ট্রোমিয়ার বিভক্ত হয়েছে, কিন্তু অ্যানাফেজ 1 কি সেন্ট্রোমিয়ার ভাগ হয়েছিল না। এইটা হচ্ছে পার্থক্য, যে মিওসিস 1 এর যে অ্যানাফেজ 1 ছিল সেটা খেয়াল করে দেখো দুই মেরুর দিকে কিন্তু তারা চলে যাচ্ছে, এইটা ঠিক, কিন্তু তাদের মধ্যে যে সেন্ট্রোমিয়ার আছে সেন্ট্রোমিয়ার কিন্তু বিভক্ত হয় নাই। সেন্ট্রোমিয়ার বিভক্ত হওয়া মানে এখানে আমরা 4টা ক্রোমাটিড দেখতে পাচ্ছি। এই যে ক্রোমোজোমের প্রত্যেকটা বাহুকে ক্রোমাটিড বলে। ক্রোমোজোমের যে দেখো এটা হচ্ছে একটা বাহু,
এই যে এটা হচ্ছে একটা বাহু, তাহলে এইটাকে আমরা বলবো হচ্ছে ক্রোমাটিড, ঠিক আছে, এটা হচ্ছে আমরা ক্রোমাটিড বলবো। ওকে, তাহলে এটা হচ্ছে ক্রোমাটিড। এখন এখানে দেখো সেন্ট্রোমিয়ার ভাগ হয়ে ক্রোমাটিডগুলো, যদি আমার এরকম হতো যে সেন্ট্রোমিয়ারটা ভাগ হয়ে গেছে, সেন্ট্রোমিয়ার ভাগ হয়ে গেলে কি হতো, যে মাঝখান দিয়ে ভাগ হয়েছে, তখন এটা একটা পেতাম আরেকটা এটা একটা পেতাম, কিন্তু আমাদেরকে এখানে এই ঘটনা ঘটেছে না, এটা ঘটেনি। তার মানে অ্যানাফেজ 1 ধাপে সেন্ট্রোমিয়ার বিভক্ত হবে না। কোথায় হবে? অ্যানাফেজ 2 ধাপে হবে। তাহলে অ্যানাফেজ 2-তে কি ঘটেছে দেখো, সেন্ট্রোমিয়ার বিভক্ত হবে এবং সেন্ট্রোমিয়ার বিভক্ত হয়ে একটা অংশ হচ্ছে এই মেরুর দিকে যাবে, মানে একটা হচ্ছে দক্ষিণ মেরুর দিকে যাবে, এবং সেন্ট্রোমিয়ার বিভক্ত হয়ে বাকি অংশটা উত্তর মেরুর দিকে যাবে। অর্থাৎ এই জায়গাটাই হচ্ছে তোমার এই এরকম করে তারা দুই মেরুতে যাবে। আচ্ছা, তাহলে হচ্ছে এই ক্রোমোজোমটা সেন্ট্রোমিয়ার বিভক্ত হওয়ার ফলে ক্রোমোজোমের যে বাকি অংশ, মানে যে এই অংশটা, এটা একটা মেরুর দিকে যাচ্ছে আর বাকি অংশটা আরেকটা মেরুর দিকে যাচ্ছে। সেম ভাবে এখানে যে কোষটা বিভাজিত হচ্ছে সেখানেও এটা সেন্ট্রোমিয়ার বিভক্ত হয়ে একটা অংশ অন্য একটা মেরুর দিকে যাচ্ছে, আরেকটা অংশ হচ্ছে বিপরীত মেরুর দিকে যাচ্ছে। তাহলে এখানে অ্যানাফেজ 1 ধাপে হচ্ছে সেন্ট্রোমিয়ারটা বিভক্ত হবে এবং ক্রোমাটিডগুলো ভাগ হয়ে, ক্রোমাটিডগুলো অর্ধেক হয়েছে দুইটা বিপরীত মেরুর দিকে চলে যাবে। এরপর টেলোফেজ 2 ধাপে কি হবে, এটা আমরা সকলেই জানি। টেলোফেজ 2 ধাপে হচ্ছে এখানে যে সেন্ট্রোমিয়ার সহ ক্রোমোজোমটা যাচ্ছিল, সেন্ট্রোমিয়ার সহ যে ক্রোমাটিড যাচ্ছিল, সেটা হচ্ছে যখন মেরুতে গিয়ে পৌঁছাবে তখন টেলোফেজ ধাপে সমাপ্তি হবে। সেখানে তখন নিউক্লিয়ার মেমব্রেন তৈরি হবে, নিউক্লিওলাস আবির্ভাব ঘটবে এবং সেন্ট্রিওলগুলো তাদের জায়গায় চলে যাবে। তাহলে এই একটা কোষ বিভাজিত হয়ে তখন আমরা দেখতে পাচ্ছি দুইটা অপত্য কোষ তৈরি করে, দুইটা নতুন কোষ তৈরি করে। সেম ভাবে এটার ক্ষেত্রেও আমরা যেটা দেখতে পাচ্ছি যে কোষের মধ্যভাগ সংকুচিত হয়ে এটাও কিন্তু তখন দুইটা নতুন কোষ তৈরি করছে এবং এখানে কিন্তু একটা সেন্ট্রোমিয়ার সহ ক্রোমাটিড রয়েছে, পূর্ণাঙ্গ ক্রোমোজোম কিন্তু নেই। এগুলোই কিন্তু অপত্য কোষ। তার মানে এখান থেকে আমরা কয়টা অপত্য কোষ পাচ্ছি? একটা কোষ, যেহেতু এখানে দুইটা কোষ বিভাজিত হয়েছে তাই দুইটা কোষ থেকে আমরা কিন্তু মোট 4টা কোষ পাচ্ছি, যে 4টা কোষ হচ্ছে হ্যাপ্লয়েড কোষ। হ্যাপ্লয়েড কেন সেটা তো আমরা বুঝতেই পারছি। হ্যাপ্লয়েড কারণ এখানে হচ্ছে ক্রোমোজোম অর্ধেক হয়ে যাচ্ছে, ঠিক আছে, ক্রোমোজোম কিন্তু এখানে অর্ধেক হয়ে যাচ্ছে এবং ক্রোমোজোম অর্ধেক হয়ে প্রত্যেকটা হ্যাপ্লয়েড কোষ তৈরি করছে। এবং এই হ্যাপ্লয়েড কোষের মধ্যে ভালো করে খেয়াল করে দেখো যে এখানে যে ক্রোমাটিড আছে সেটার মধ্যে কিন্তু কোনো ক্রসিং ওভার নেই, এখানে যে ক্রোমাটিড আছে তার মধ্যে কিন্তু ক্রসিং ওভার রয়েছে, এখানের ক্রোমোজোমটাতেও কিন্তু ক্রসিং ওভার সহ ক্রোমোজোম রয়েছে, আর এখানে কিন্তু ক্রসিং ওভার হয়নি, এরকম একটা ক্রোমোজোম রয়েছে। তার মানে এই 4টা হ্যাপ্লয়েড কোষের মধ্যে দুইটাতে কিন্তু ক্রসিং ওভার সহ ক্রোমোজোম রয়েছে আর বাকি দুটাতে কিন্তু ক্রসিং ওভার সহ ক্রোমোজোম নেই। এখন এই 4টা হ্যাপ্লয়েড কোষ যদি আমরা হচ্ছে নারী দেহের কথা চিন্তা করি তখন সেই ক্ষেত্রে একটা জননমাতৃ কোষ থেকে 4টা স্ত্রী জনন কোষ তৈরি হবে, 4টা অপত্য কোষ তৈরি হবে। এই 4টা অপত্য কোষকে ডিম্বাণু বলা হয়। এই 4টা ডিম্বাণুর মধ্যে একটা ডিম্বাণু সাধারণত পরিপক্ক হয়ে পরবর্তীতে বংশবৃদ্ধিতে ভূমিকা রাখে। এরপরে পুরুষদের ক্ষেত্রে যেটা হয়, পুরুষদের ক্ষেত্রে হচ্ছে তাদের জননমাতৃ কোষ বিভাজিত হয়ে 4টা হ্যাপ্লয়েড কোষ তৈরি করে। ওই 4টা হ্যাপ্লয়েড কোষকে বলা হয় শুক্রাণু। এই 4টা হ্যাপ্লয়েড কোষের মধ্যে দেখা যায় কি যে 4টা হ্যাপ্লয়েড কোষগুলো থাকে এবং এই 4টা হ্যাপ্লয়েড কোষ গুলো কিন্তু পরবর্তীতে বংশবৃদ্ধিতে ভূমিকা রাখে। এখন চিন্তা করে দেখো কোন কোষটার মধ্যে ক্রসিং ওভার থাকবে বা কোন কোষটার মধ্যে কি বৈশিষ্ট্য সম্পন্ন, কি বৈশিষ্ট্যযুক্ত তোমার হচ্ছে শুক্রাণু বা ডিম্বাণু থাকবে সেটা কিন্তু আমরা জানি না, কি বৈশিষ্ট্যযুক্ত ডিএনএ থাকবে সেটাই কিন্তু আমরা জানি না। এই কারণে কিন্তু বংশ পরম্পরার বৈশিষ্ট্যগুলো কিন্তু এইভাবেই জেনারেশন ওয়াইজ হচ্ছে গিয়ে পাস হয়ে যায়, ঠিক আছে, পাস হয়ে যায়, মানে সামনের দিকে আগায়। আচ্ছা, তাহলে আমরা যেটা দেখতে পাচ্ছি একজোড়া ক্রোমোজোমের একটা ডিপ্লয়েড কোষ, যেখানে আমাদের ক্রোমোজোম ছিল হচ্ছে মানে এক জোড়া ছিল, অর্থাৎ এখানে আমরা বলতে পারি এখানে এক সেট ছিল। তো তাহলে এই এক জোড়া ক্রোমোজোমের মধ্যে মিওসিস প্রক্রিয়ায় একটা ক্রোমোজোম সম্বলিত, মানে এখানে একটা ক্রোমোজোম রয়েছে, সেই একটা ক্রোমোজোম সম্বলিত 4টা হ্যাপ্লয়েড কোষে পরিণত হয়েছে। তাহলে আমরা যদি একটু প্রথম দিকে যাই তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে যে ক্রোমোজোম ছিল সেই ক্রোমোজোমের সংখ্যা কত ছিল বলতো? ক্রোমোজোম সংখ্যা ছিল 2টা, কিন্তু অপত্য কোষ পেয়েছি কয় ক্রোমোজোম সংখ্যা বিশিষ্ট? আমরা অপত্য কোষ পেয়েছি হচ্ছে 1 ক্রোমোজোম
সংবলিত, অর্থাৎ এক ক্রোমোজোম সহ অপত্য কোষগুলো পেয়েছি এবং অপত্য কোষ কিন্তু 4টা হচ্ছে। তাহলে একটা মাতৃকোষ বিভাজিত হয়ে মিওসিস প্রক্রিয়ায় কি হবে, 4টা অপত্য কোষ তৈরি করবে, ঠিক আছে। এবং প্রত্যেকটাতে কিন্তু মাতৃকোষে যে পরিমাণ ক্রোমোজোম থাকবে তার অর্ধেক সংখ্যক ক্রোমোজোম পাবো। তাহলে মাতৃকোষে 2টা ক্রোমোজোম ছিল, এই জন্য তার অর্ধেক কয়টা হয়, একটা হয়। তাহলে একটা ক্রোমোজোম আমরা প্রত্যেকটা কোষে পাচ্ছি। আমি বলেছিলাম মানুষের দেহে কয় জোড়া ক্রোমোজোম থাকে, 23 জোড়া ক্রোমোজোম থাকে, মানে 46টা থাকে। তাহলে এইটার অর্ধেক ক্রোমোজোমে কিন্তু হ্যাপ্লয়েড ক্রোমোজোম, হ্যাপ্লয়েড অপত্য কোষ হবে। তাহলে তোমরা আমাকে বলো 23 জোড়া ক্রোমোজোমের অর্ধেক কত হয়? 23টা হয়, অর্থাৎ 46টা ক্রোমোজোমের অর্ধেক হচ্ছে 23টা। তার মানে এইখানে থাকবে হচ্ছে মানুষদের ক্ষেত্রে এখানে থাকবে 23টা ক্রোমোজোম, এখানে থাকবেও 23টা ক্রোমোজোম, এগুলোতেও 23টা করে ক্রোমোজোম থাকবে। আশা করি আমরা বুঝতে পেরেছি কিভাবে মিওসিস কোষ বিভাজন প্রক্রিয়াটা ঘটে। আচ্ছা, এইখানে হচ্ছে তোমাদের ছবিতে যে কথাগুলো বলেছে সেই কথাগুলোই এখানে শুধুমাত্র বর্ণনা করে দিয়েছে। কি বলেছে আমি একবার রিভিশন দিয়ে দিই। প্রোফেজ 1 ধাপে হচ্ছে ক্রোমোজোমগুলো নিজেদের মধ্যে জোড় বাঁধে, যেটা আমরা দেখেছি, জোড়া বেঁধে তারা কি করে, পরস্পরের মধ্যে ডিএনএ বিনিময় করে, যেটাকে আমরা জানি ক্রসিং ওভার। ক্রোমোজোমের বিনিময় মানেই হচ্ছে তাদের মধ্যে থাকা ডিএনএটাকে বিনিময় করা। তারপর হচ্ছে মেটাফেজ 1 ধাপে কি হয়, ক্রোমোজোমগুলো বিষুবীয় অঞ্চলে বিন্যস্ত হয়। অ্যানাফেজ 1 ধাপে হচ্ছে ক্রোমোজোমগুলো 2 মেরুর দিকে আকর্ষিত হয়। টেলোফেজ 1 এবং এখানে সাইটোকাইনেসিস ঘটে, যেখানে কোষের মধ্যভাগ সংকুচিত হবে এবং হয়ে 2টা নতুন অপত্য কোষ তৈরি করবে। এরপরে হচ্ছে গিয়ে প্রোফেজ 2 ধাপে হচ্ছে 2টা অপত্য কোষে বিভক্ত হচ্ছে। তারপরে মেটাফেজ 2 ধাপে হচ্ছে অপত্য কোষের যে ক্রোমোজোমগুলো তারা বিষুবীয় অঞ্চলে বিন্যস্ত হয়। অ্যানাফেজ 2 ধাপে হচ্ছে ক্রোমাটিডগুলো 2 মেরুর দিকে আকর্ষিত হয়। টেলোফেজ 2 এবং তার সাথে হচ্ছে সাইটোকাইনেসিস ঘটবে, যেখানে কোষের মধ্যভাগ সংকুচিত হয়ে 4টা হ্যাপ্লয়েড কোষে বিভক্ত হবে। এবং একটা কথা মাথায় রাখবা, মিওসিস কোষ বিভাজনে যদি প্রথম ধাপে সাইটোকাইনেসিস না হয় তাহলে একদম শেষ ধাপে সাইটোকাইনেসিস হবে। অর্থাৎ সাইটোকাইনেসিস এই জায়গা হতেও পারে, নাও পারে, কিন্তু সবার শেষে অবশ্যই সাইটোকাইনেসিস হয়ে যাবে। তাহলে আজকের পর্বে আমরা কিন্তু মিওসিস কোষ বিভাজনের ধাপগুলো সম্পর্কে জানলাম, ধাপগুলো বিস্তারিত সম্পর্কে জানলাম। এরপরে তোমাদের কিন্তু মানে মিওসিস কোষ বিভাজন সম্পর্কে কোনো কনফিউশন থাকারই কথা না। তোমরা বড় হয়ে এর মিওসিস কোষ বিভাজন সম্পর্কে আরও বিস্তারিত জানবে। তো আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে আল্লাহ হাফেজ।